শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পাঠদান করাবো ব্যবসার উদ্যোগ বিষয়ে উত্তর দিয়ে অংশের ব্যবসা। প্রিয় শিক্ষার্থীরা, অংশের ব্যবসা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। অংশের ব্যবসার সংজ্ঞা দিয়েছি, গঠন প্রণালী, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব, অর্থাৎ তোমাদেরকে পাঠদান করাবো অংশের প্রকারভেদ, অংশের ব্যবসার বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আবার আমরা একটু আলোচনা করি অংশের ব্যবসায় কি। সাধারণ কথায় যদি আমরা বলি তাহলে বলা যায় কি, দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো কারবার সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। দেখ আবার কি বলেছে এখানে, দুই বা কমপক্ষে দুইজন বা এর অধিক ব্যক্তি যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য কি, মুনাফা অর্জন উদ্দেশ্যে পরস্পরের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যদি কোনো কারবার প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে বলা হয় কি, অংশীদারি ব্যবসা। ঠিক আছে, আমাদের দেশে অংশীদারি ব্যবসা 1932 সালের অংশীদারি আইন মোতাবেক পরিচালিত হয়। এই 1932 সালের আইনে অংশীদারি ব্যবসায়ের একটা সংজ্ঞা দেওয়া আছে, সেটা আমি তোমাদের উল্লেখ করতে চাই। 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে, অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, মর্যাদা থেকে নয়। অর্থাৎ এই যে দুই বা ততোধিক ব্যক্তি, এরা একজন এক জায়গাতে গেছে, ঠিক আছে, এদের মধ্যে কোনো আত্মীয়তা সম্পর্ক নেই। এদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয় সেটা চুক্তির মাধ্যমে, চুক্তির মাধ্যমে, কোনো মর্যাদা থেকে এদের মধ্যে কোনো সম্পর্ক কি হয় না, সৃষ্টি হয় না। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অংশীদারি ব্যবসায় হতে হলে প্রথমে কি প্রয়োজন, চুক্তির প্রয়োজন। তাই বলা হয় চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের মূল ভিত্তি। ঠিক আছে, তাহলে এই অংশীদারি ব্যবসায় যারা অংশগ্রহণ করে, যারা সম্পৃক্ত থাকে, তাদেরকে বলা হয় অংশীদার। তাদেরকে কি বলা হয়, অংশীদার। তাহলে আমরা আজকে আলোচনা করবো অংশীদারের প্রকারভেদ। এই অংশীদার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তোমরা 22 পুস্তকের এই যে 19 নম্বর পৃষ্ঠাগুলো, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, অংশীদারি ব্যবসায়ীর বিভিন্ন ধরনের অবস্থা, সুযোগ সুবিধা ও দায়িত্ব কর্তব্য বিবেচনা করে পছন্দ মতো অংশীদার হতে পারে। এখানে যে বিভিন্ন প্রকার অংশীদার রয়েছে, এদের বৈশিষ্ট্য আছে, এদের দায় দায়িত্ব কর্তব্য সুযোগ সুবিধার মধ্যে ভিন্নতা রয়েছে। এইগুলো বিবেচনা করে যে কোনো ব্যক্তি অংশীদারি ব্যবসায়ী অংশীদার হতে পারে। তাহলে এই যে বৈশিষ্ট্য, সুযোগ সুবিধাদের পার্থক্য, এইগুলো বিবেচনায় অংশীদারি ব্যবসাকে আমরা মোট 6 ভাগে ভাগ করতে পারি। তাহলে অংশীদার প্রয়োজন, অংশীদারের ব্যবসায়ের অংশীদারকে আমরা বলে এক, দেখো এক হচ্ছে আমাদের সাধারণ অংশীদার, সাধারণ অংশীদার। 2 আমরা বলতে পারি ঘুমন্ত অংশীদার, ঘুমন্ত অংশীদার। 3 হচ্ছে নামমাত্র অংশীদার। 4 হচ্ছে দৃষ্টিতে অংশীদার। আমরা পাশে বলতে পারি সীমিত অংশীদার, সীমিত
অংশীদার। 6 আসনে অনুমিত অংশীদার। প্রিয় শিক্ষার্থীরা, অংশীদার কারা? আমরা আগে বলেছি একজন ব্যক্তি দ্বারা অংশীদার ব্যবসা হয় না। ব্যবসায়ীর যারা অংশের ভাগীদার তারা হলো কি অংশীদার। অংশীদার হতে হলে কমপক্ষে কয়জন লাগে? 2 জন। তো 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরস্পরের মধ্যে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার বা ব্যবসায় সংগঠন গড়ে তোলে তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। এই অংশীদারি ব্যবসায় যারা অংশগ্রহণ করে তাদের বলা হয় অংশীদার। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা 6 জনের অংশীদার আমরা পেয়েছি। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় অংশীদারি ব্যবসায় অংশীদার কত প্রকার, তাহলে আমাদের উত্তর হবে কত প্রকার? 6 প্রকার। এক হচ্ছে সাধারণ অংশীদার, 2 গুণন্ত অংশীদার, 3 নামমাত্র অংশীদার, 4 আপাতদৃষ্ট অংশীদার, 5 সীমিত অংশীদার, 6 আসমন্বিত অংশীদার। তাহলে আমরা এগুলো কিভাবে চিনব? এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন আমি প্রথমে আলোচনা করি সাধারণ অংশীদার। আমরা পাঠ্যপুস্তকগুলো সেখানে 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। অংশীদারগণ ব্যবসায়ের মূলধন বিনিয়োগ এবং সক্রিয়ভাবে ব্যবসায় অংশগ্রহণ করে। এই ধরনের অংশীদারগণ কি করেন? ব্যবসায় তাদের মূলধন বিনিয়োগ করেন এবং সরাসরি ব্যবসায় পরিচালনার কাজে অংশগ্রহণ করে। এদের দায় অসীম, দায়িত্ব কি? অসীম। এরা চুক্তি অনুযায়ী লাভ বা ক্ষতির অংশ পায়। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসায় পরিচালনার পারিশ্রমিক পায়। তো সাধারণ অংশীদারের কত বৈশিষ্ট্য পেয়েছি আমরা এখানে? 4টি। এক হচ্ছে এই সব ধরনের অংশীদারগণ ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করেন এবং সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে। এদের দায়িত্ব হচ্ছে অসীম। চুক্তি মোতাবেক এরা ব্যবসায় লাভ বা ক্ষতির অংশ পায়। চুক্তিতে উল্লেখ থাকলে ব্যবসায় পরিচালনার পারিশ্রমিক পায়। এক হচ্ছে 2 নম্বর আমরা পাচ্ছি গুণন্ত অংশীদার। তো গুণন্ত অংশীদার চিনতে হলে আমরা জানতে হবে এদের বৈশিষ্ট্যগুলো কি কি। এরাও ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে। এরা চুক্তি অনুযায়ী লাভের অংশ পায়। অধিকার থাকা সত্ত্বেও সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। এই সাধারণ অংশীদার গুণন্ত অংশীদার সাধারণ অংশীদারও ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করেন। এরাও ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করেন। সাধারণ অংশীদারগণ ব্যবসায় লাভ ক্ষতি চুক্তি অনুযায়ী লাভ লোকসানে অংশ পায়। গুণন্ত অংশীদারগণ চুক্তি অনুযায়ী ব্যবসায় তোমার লাভ পায়। 3 হচ্ছে অধিকার থাকা সত্ত্বেও এরা কিন্তু ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। এদের দায় অসীম। ব্যবসায় কোনো কাজিন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ নয়। ঠিক আছে। 3 হচ্ছে নামমাত্র অংশীদার। নামমাত্র অংশীদারগণ ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে না। এরা দুজনে ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে, কিন্তু এরা ব্যবসায়ী কোনো মূলধন বিনিয়োগ করে না। এরা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। চুক্তি অনুযায়ী লাভের অংশ বা নির্দিষ্ট অর্থের বিনিময়ে নিজের সুনাম ব্যবহারের অনুমতি দেয়। চুক্তি যদি লাভের অংশ পায়, অর্থাৎ এদের একটা পেজগুলো আছে, হ্যাঁ, নির্দিষ্ট অর্থের বিনিময়ে তারা সুনাম ব্যবহারের অনুমতি পায়। অংশীদারদের দায় সাধারণ অংশীদারদের মতো অসীম নয়। এই সাধারণ অংশীদার দায়টা অসীম আনলিমিটেড, কিন্তু এদের দায়টা এদের মতো কি নয়? অসীম নয়। তবে কোনো তৃতীয় পক্ষ যদি তাকে অংশীদার মনে করে ঋণ দেয় বা তা প্রমাণ করতে পারে, তাহলে সেই ঋণের জন্য সাধারণ অংশীদার ন্যায় দায়বদ্ধ থাকে। একে বলা হচ্ছে যে এদের দায়িত্ব সাধারণ অংশীদার মতো অসীম নয়। তো বলা হচ্ছে যদি কোনো তৃতীয় পক্ষ তাকে মনে করা হয় যে সে কারণ অংশীদার, এই মনে করে তাকে ঋণ দেয় এবং ঋণ যে দিয়েছে এটা প্রমাণ করতে পারে, তো সেই ঋণের জন্য সাধারণ অংশীদার মতো নাম অংশীদার কি থাকবে? দায়বদ্ধ থাকবে। আপাতদৃষ্ট অংশীদার
এই জাতীয় অংশীদারগণ ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরেও মূলধন উত্তোলন না করে তার হিসেবে ব্যবসায় জমা রাখে। আপাতত দৃষ্টি হচ্ছে এই যে আমরা তিনজন অংশীদার নিয়ে আলোচনা করেছি, এদের যদি কোনো একজন অংশীদার যদি ব্যবসা থেকে অবসর গ্রহণ করার পরও তারপরে তার যে মূলধন আছে সেটা উত্তোলন না করে ঋণ হিসেবে ব্যবসায় সে জমা রাখতে পারে। প্রকৃতপক্ষে এই জাতীয় ব্যক্তিগণ ব্যবসায়িক প্রণোদক, এরা যদি আমরা আপাতত অংশীদার মনে করি, যেহেতু এরা কারণ থেকে তাদের বিনিয়োগিত মূল্য উত্তোলন না করে ঋণ হিসেবে জমা রেখেছে, সেই দৃষ্টিতে এরা যদি মনে হয় কি কারবারের এরা প্রণোদক। তবে কোনো সাধারণ অংশীদার কোনো বিজ্ঞপ্তি না দিয়ে ব্যবসায়ী এইভাবে থেকে গেলে ব্যবসায়ীর কোনো কারণ তৃতীয় পক্ষ নিকট দায়ী হবে। তবে এখান থেকে যদি যারা অবসর করতেছে এরা কোনো বিজ্ঞপ্তি না দিয়ে যদি ব্যবসায়ী যদি থেকে যায়, ব্যবসায়ীর কাজের জন্য এরা তৃতীয় পক্ষ নিকট দেবে দায়ী থাকবে। তাহলে কিন্তু আমরা আলোচনা করেছি সাধারণ অংশীদার, গোমন্ত অংশীদার, নামমাত্র অংশীদার, আপাতত দৃষ্টিতে অংশীদার। এখন আমরা এটা আলোচনা করব সীমিত অংশীদার। চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায় সীমাবদ্ধ হলে বা আইন অনুযায়ী সকল অংশীদারের সম্মতিতে কোনো নাবালককে সুবিধা প্রদানের জন্য অংশীদার করা হলে তাকে সীমিত অংশীদার বলা হয়। ঠিক আছে, বলা হচ্ছে এখানে আমরা জানি অংশীদারের দায়িত্ব হচ্ছে অসীম। দেখে বলা হচ্ছে যদি চুক্তি অনুযায়ী কোনো অংশীদারের দায়িত্ব কি করা হয়, সীমাবদ্ধ করা হয়। কারণ চুক্তি হচ্ছে অংশীদারের মূল ভিত্তি, চুক্তি যা উল্লেখ থাকবে সেই হিসেবে কারবার পরিচালিত হবে। ঠিক আছে, বা আইন অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিতে কোনো নাবালক যার বয়স 18 বছর হয় নাই তাকে যদি অংশীদারের সুযোগ সুবিধা দেওয়া হয় তখন তাকে বলা হয় সীমিত অংশীদার। অংশীদারের দায় ব্যবসায়ীর নিহিত মূলধনের পরিমাণ দ্বারা সীমাবদ্ধ। এখানে সীমিত অংশীদারের দায়িত্ব হবে সে যে পরিমাণ মূলধন কারবারে বিনিয়োগ করেছে ওই মূলধনের অনুপাতে তার দায়িত্ব সীমিত থাকবে। এই কিন্তু আমরা আলোচনা করেছি যে অংশীদারের দায়িত্ব অসীম, আনলিমিটেড, এর কোনো সীমা নাই। কিন্তু এখানে বলা হচ্ছে কি সীমিত অংশীদারের দায়িত্ব হবে সসীম, অর্থাৎ তার কারবারে বিনিয়োগিত তার মূলধনের অনুপাতে তার দায়িত্ব কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। ব্যবসায়ী পরিচালনায় অংশগ্রহণ করে না, এই ধরনের অংশীদারগণ ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। চুক্তি অনুযায়ী কোনো নাবালক ব্যক্তিও এরূপ অংশীদার হতে পারে। চুক্তি অনুযায়ী যদি কোনো নাবালক ব্যক্তি থাকে সেও এই ক্ষেত্রে অংশীদার হতে পারে। তাহলে আমরা 5 নম্বর সীমিত অংশীদার, এখন হচ্ছে 6 নম্বর আসনগত আসনে অনুমিত অংশীদার। কোনো ব্যক্তি যদি ব্যবসায়ী এর অংশীদার না হলেও মৌখিক কথাবার্তা, লেখা বা অন্য কোনো আসনের দ্বারা নিজেকে ব্যবসায়ী অংশীদার হিসেবে পরিচয় দেন তাকে আসনে অনুমিত অংশীদার বলা হয়। মনে করো কোন একজন ব্যক্তি সে প্রতিষ্ঠানে কি নাই কোনো অংশীদার নেই, কিন্তু তার সাল চলন কথাবার্তায় আসা আসছে মনে হচ্ছে কি আমি এই প্রতিষ্ঠানে একজন অংশীদার, এইটা যদি সে পরিচয় দেয় তখন তাকে বলা হয় আসনে অনুমিত অংশীদার। যদি কেউ তার আসনে প্রভাবিত হয়ে ঋণ দেয় বা চুক্তি করে তাহলে সে অংশীদার দেয় থাকবে। এই কারণে সে কারবারের কোনো অংশীদার নয়, কিন্তু তার কথাবার্তায় সার চলন আসার আসনে সে নিজেকে কি মানে এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে কি করা হয়েছে মানে যদি পরিচয় দেয় তখন তাকে বলা হয় আসনে অংশীদার। এই ধরনের অংশীদারকে যদি কেউ এই ধরনের অংশীদার আসনে প্রভাবিত হয়ে কেউ যদি ঋণ দেয় বা একসাথে চুক্তি করে তাহলে একমাত্র সে কি থাকবে ওই অংশীদারে দেয় থাকবে। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে অংশীদারের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি, প্রতিটি অংশীদারের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করেছি, তাই না? তাহলে যদি আমরা বলি অংশীদার কত প্রকার তাহলে আমরা বলবো অংশীদার কারবার হচ্ছে 6 প্রকার। এরা কারা? 1 সাধারণ অংশীদার, 2 গোমন্ত অংশীদার, 3 নামমাত্র অংশীদার, 4 আপাতত দৃষ্টিতে অংশীদার, 5 সীমিত অংশীদার, 6 হচ্ছে আসনে অনুমিত অংশীদার। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা যাব অংশীদার ব্যবসায়ের বিরূপ সাধন। অংশীদার ব্যবসায়ের
বিলোপ সাধন। আমরা আগে আলোচনা করেছি যে চুক্তি হচ্ছে অংশীদারি কারণের মূল ভিত্তি। অংশীদারি ব্যবসায় যদি কোনো সমস্যা হয় এর সমাধানটা হবে চুক্তির আলোকে। এখন আমরা দেখি কিভাবে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন করা হয়। তোমরা সাহিত্য পুস্তক 45 পৃষ্ঠা করো বইয়ের, আমি একটি অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অংশীদারি ব্যবসায় নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কাজ সম্পাদনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। দেখো এখানে কি বলা আছে, কোন একটা নির্দিষ্ট সময় 5 বছর 10 বছর 15 বছর বা কোন একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য এই ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে সকল অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলোপ সাধন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। ওই যে আমরা বললাম চুক্তিবদ্ধ সম্পর্ক, এখানে 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলেছে যে অংশীদারদের যে একটা মধ্যকার সম্পর্ক, এই সম্পর্কের বিলোপ সাধনই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। অংশীদারি আইনের বিধান অনুসারে বিভিন্ন প্রকার অংশীদারি ব্যবসায় বিলুপ্ত হতে পারে। এইগুলো আমি একটু তোমাদের দেখাতে চাই। অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন প্রক্রিয়া। দেখো একটু ভালো করে দেখো, তাহলে আমরা আলোচনা করছি কি 1932 সালে অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে যে অংশীদারদের মধ্যকার সম্পর্কে বিলোপ সাধন হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। যারা অংশীদার আছে তাদের মধ্যে যে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক যদি নষ্ট হয় ভেঙে যায় তাহলে অটোমেটিক অংশীদারি ব্যবসা কি হবে, বিলোপ সাধিত হবে। এছাড়া আরো বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, আমরা একটা প্রক্রিয়াগুলো দেখি। এক, সকলে একমত হয়ে বিলোপ সাধন। যদি অংশীদারি ব্যবসায়ী যারা অংশীদার হয়েছেন সবাই যদি একমত হয়, একই সিদ্ধান্তে আমরা ব্যবসা করবো, ঠিক আছে, তাহলে ওই প্রতিষ্ঠান কি দেবে, বন্ধ হয়ে যাবে। কি হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন। দুই হচ্ছে বাধ্যতামূলক বিলোপ সাধন। দুই আমরা কি বলছি, বাধ্যতামূলক বিলোপ সাধন। এটা আইনের পর্যায়ে পড়ে। অংশীদারি আইনের 120 ধারা অনুসারে, অংশীদারি আইনের কত ধারা মনে রাখবেন, 41 ধারা অনুসারে দুইটি কারণে বাধ্যতামূলক বিলোপ সাধন হতে পারে। এই যে আমরা বাধ্যতামূলক বিলোপ সাধন বলছি, এখানে অবশ্যই এটা বন্ধ করে দিতে হবে, বাধ্য করা। এই বাধ্যতামূলক বিলোপ সাধন হয় কিভাবে হবে, এটা আমাদের অংশীদারি আইনের 1932 সালের অংশীদারি আইনের 41 ধারা উল্লেখ করা আছে। সেখানে দুইটি কারণের কথা বলা হচ্ছে। এক হচ্ছে একজন ব্যতীত সকল অংশীদার অথবা সকল অংশীদার ব্যতীত একজন দেউলিয়া বলে বিবেচিত হলে অংশীদারি ব্যবসায়ে যতজন অংশীদার আছে তার মধ্যে একজন ব্যতীত সকল অংশীদার, কতটা 5 জন আছে, 5 জনের মধ্যে একজন ছাড়া বাকি 60 জন, অথবা সকল অংশীদার ব্যতীত অথবা 5 জনের মধ্যে 60 জন ছাড়া যদি একজন দেউলিয়া হয়, তাহলে অংশীদারি কারবার অংশীদারের আইনের 41 ধারা মোতাবেক বিলোপ সাধিত হবে। এই প্রতিষ্ঠান আর টিকে থাকতে পারবে। দুই হচ্ছে কোন কাজ দ্বারা ব্যবসাতে আইন বিরুদ্ধ বা অবৈধ হয়ে পড়লে, অংশীদারি ব্যবসাতে বিলোপ মানে প্রতিষ্ঠা হয়েছে, তাদের কার্যকলাপ যদি আইনসিদ্ধ না হয়, অবৈধ হয়, তাহলে অংশীদারি আইন মোতাবেক ওই প্রতিষ্ঠান দিয়ে দেবে, বন্ধ করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা বাধ্যতামূলক বিলোপ সাধনের মধ্যে আমরা কয়টি কারণ পেয়েছি, দুইটি। এক হচ্ছে একজন ব্যতীত সকল অংশীদার
অথবা সকল অংশীদার ব্যতীত একজন অংশীদার যদি দেউলিয়া হয় তাহলে অংশীদারি কারবার বাধ্যতামূলক বিলুপ্ত হবে, এটা বন্ধ করে দেওয়া হবে। 2 হচ্ছে অংশীদারি ব্যবসায় যদি কোনো আইন বিরুদ্ধ বা অবৈধ অর্থাৎ আইনের অবৈধ ব্যবসা করে বা আইনের বিরুদ্ধে যায়, তাদের কার্যকলাপ যদি আইন সিদ্ধ না হয় তাহলে এই ধরনের ব্যবসা বাধ্যতামূলক কি হয়, বিলুপ্ত হয়। 3 হচ্ছে বিশেষ ঘটনাকে বিলুপ্ত করা। 3 বিশেষ ঘটনা সবাইকে বিলোপ সাধন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে অংশীদারি আইনের বিরোধী দ্বারাই বলা হয়েছে অংশীদারি চুক্তিতে উল্লিখিত নিম্নলিখিত যে কোনো কারণে বিলোপ সাধন হতে পারে। নিচে যে কয়টি কথা আছে এই যে যে কোনো একটা কথা ঘটলে এই অংশীদারি কারণ বিলোপ সাধন হতে পারে, একে বলা হয় বিশেষ ঘটনার সাপেক্ষে বিলোপ সাধন। সেগুলো কি কি? 1 ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, কথা কথা আমরা ফার্স্ট পর্যন্ত এটা আমরা ফার্স্ট পর্যন্ত আমরা কি করেছি, প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি, আর বড় সময় শেষ হয়ে গেছে, তার কি হবে, বিলোপ সাধন হবে। ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, এই যে আমরা বললাম কোনো একটা নির্দিষ্ট প্রকল্পের জন্য কাজের জন্য অংশীদারি ব্যবসা গঠিত হয়, ওই প্রকল্প থেকে ওই কাজটা যদি শেষ হয়ে যায় তাহলে অংশীদারি কারবার কি হবে, বিলোপ সাধন হবে। 4 হচ্ছে যদি কোনো অংশীদারের মৃত্যু হয় তাহলে অংশীদারি কারবার কি হয়, বিলোপ সাধন হয়। 5 হচ্ছে আদালত কর্তৃক যদি কোনো অংশীদারকে দেউলিয়া ঘোষণা করা হয় তাহলে অংশীদারি কারবার কি হয়, বিলোপ সাধন হয়। এইগুলোকে বলা হচ্ছে বিশেষ ঘটনা। এই বিশেষ ঘটনা সাপেক্ষে অংশীদারি কারবার কি হয়, বিলোপ সাধন হয়। সেগুলো কি কি? 1 হচ্ছে ব্যবসায় নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলে, 2 হচ্ছে ব্যবসায় নির্দিষ্ট কাজ শেষ হয়ে গেলে, 3 হচ্ছে অংশীদারদের মধ্যে যদি কোনো অংশীদারের মৃত্যু হয়, 4 হচ্ছে আদালত কর্তৃক যদি কোনো অংশীদারকে দেউলিয়া ঘোষিত করা হয় তাহলে অংশীদারি কারবার বিলুপ্ত হয়। এই যে সমস্ত ঘটনা বলেছি এগুলো হচ্ছে বিশেষ ঘটনা। 1 হচ্ছে 4 হচ্ছে বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। অংশীদারের 43 ধারায় বলা হয়েছে অসীম অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অংশীদারের কাছে ব্যবসায়ের বিলোপ সাধন ইচ্ছা প্রকাশ করলে এই ধরনের ব্যবসায়ের বিলুপ্তি হয়। মানে আমাদের অংশীদারের 43 ধারায় উল্লেখ করা হয়েছে যে অসীম অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, মানে অংশীদারি ব্যবসা যদি আর কিছু অসীম থাকে সেখানে যদি কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দ্বারা অন্য অংশীদারের কাছে ব্যবসার বিলোপ সাধন যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে অংশীদারি কারবার কি হয়, বিলোপ সাধিত হয়। 5 হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। 5 হচ্ছে কি? আদালতের নির্দেশে বিলোপ সাধন। আমরা জানি আদালত যদি কোনো রায় দেয়, কোনো নির্দেশনা দেয়, অবশ্যই সেটা পালন করা সবার কর্তব্য। এখানে অংশীদারি আইনের 46 ধারায় বলা হয়েছে যে নিম্নোক্ত কোনো কারণে আদালত অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তি ঘটাতে পারে। সেগুলো কি কি? যদি কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃত করলে, যদি আদালত মনে করে যারা অংশীদার আছে তার মধ্যে কোনো একজন অংশীদারের মস্তিষ্ক কি নাই, ঠিকমতো কাজ করা, তার মস্তিষ্ক কি বিকৃতি। 2 হচ্ছে কোনো অংশীদার দায়িত্ব পালনে চিরতরে অসমর্থ হলে, যদি কোনো অংশীদার মনে হয় আমি চিরতরে দায়িত্ব পালন করবো না। গ কোনো অংশীদারের অসৎ আচরণের জন্য অংশীদারদের মধ্যে আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হলে, যেমন সমস্ত অংশীদার আছে তাদের সার চলন আচার আসনে মনে হচ্ছে অংশীদারের সব আসনটা অসৎ, তার কোনো সৎ আসন নাই, এরপরে যদি অংশীদারের মধ্যে যদি কি হয় আত্মবিশ্বাস যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আদালত অংশীদারি কারবার বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। কোন অংশীদার তার প্রাপ্য অংশ তৃতীয় পক্ষকে হস্তান্তর করার মাধ্যমে চুক্তিভঙ্গ করলে, যদি কোনো অংশীদার
তার মধ্যে রয়েছে যে পাওনাটা রয়েছে সেটা যদি তৃতীয় পক্ষকে হস্তান্তর করে চুক্তি বিরুদ্ধে কাজ করে, চুক্তি যদি ভঙ্গ করে, তাহলে আদালত ওই অংশীদারি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার আদেশ দিতে পারে। পাশাপাশি ব্যবসায়ীর ক্রমাগত লোকসান থাকলে বা লোকসান ব্যতীত ব্যবসায় পরিচালনায় অসম্ভব হলে আদালত ওই অংশীদারি বা বিবেচনা নীতি দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শেষ যাচ্ছি আদালত নির্দেশে বিলোপ সাধন পেয়েছি আমরা কয়টা? 5টা। এক হচ্ছে যদি আদালত মনে করে কোনো একটা অংশীদারের মস্তিষ্ক বিকৃতি, যদি আদালত মনে করে কোনো অংশীদার তার দায়িত্ব পালনে সিদ্ধান্তে অসমর্থ হয়, কোনো অংশীদারের আচরণের জন্য অসৎ আচরণ অংশীদারের মধ্যে আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়, কোনো অংশীদার যদি আইন বিরুদ্ধ হয়ে চুক্তিভঙ্গ করে ব্যবসায়ীর প্রাপ্য অংশ কর্তৃপক্ষকে হস্তান্তর করে, যদি ব্যবসায় ক্রমাগত লোকসানের দিকে যায়, লোকসান ব্যতীত যদি ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়, তাহলে আদালত ওই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 5 ধরনের কারণ পেয়েছি। এক, সকল যদি একমত হয় তাহলে অবশ্যই কারণ বিলোপ সাধন হয়, বাধ্যতামূলক বিলোপ সাধন, বিশেষগত সাপেক্ষে বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন এবং 5 নম্বর হচ্ছে আদালতের নির্দেশে বিলোপ সাধন। তাহলে দেখো আজকে আমরা তোমাদের সূত্রটি অংশীদারি ব্যবসার মধ্যে আমরা অংশীদারি প্রকারভেদ, অংশীদারি ব্যবসার বিলোপ সাধন নিয়ে আমরা আলোচনা করেছি। পরবর্তী পর্যায়ে আমরা যৌথ মূলধনী কারবার নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাঠ্যপুস্তক পড়বে, বাসায় মনোযোগ দিয়ে অধ্যয়ন করো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করো। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।